আমার বৌদি তরমুজ খেতে খুব ভালোবাসে। আর কি তরমুজের জুস দাও, এমনি কেটে দাও, ও খেয়ে নেবে। শুরু করছি এমন একটা কমেন্ট দিয়ে, অবশ্যই করে মানে কষ্ট লাগবে, ভীষণ কষ্ট লাগবে। যার সন্তান তার লাগছে না, এটা কিন্তু বেশ অবাক বলবো না, বিরল ঘটনা, বিরল থেকে বিরলতম ঘটনা। চলো এই কমেন্টটা পড়ে আমি আমার ভিডিওটা শুরু করি। আজকে আমার ভিডিও নিশ্চয়ই থাম্বনেল দেখেছেন, টাইটেল দেখেছেন, দেখে বুঝেছেন যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি। না একেবারে যাকে বলে আইনের কচকচানি, মানে নিজে আইনের স্টুডেন্টও না বা আইনজ্ঞ না, কিন্তু যেগুলো বলেছি আশা করি যারা আইনের সাথে জড়িত তারা আমাকে সাপোর্ট করবেন। প্রথমটা শুরু করছি ক্যাথাকে দিয়ে। সত্যি না, ক্যাথার আর কিচ্ছু করার নেই। আজকে ও এমন কিছু ভাবভঙ্গি দেখালো যে বেলা করে ওঠা তার রক্তে নেই, হঠাৎ করে আজকে উঠেছে। তাই মাকে বলছে, মা কটায় উঠেছি বলো তো? 12:30। বুঝতে পারছেন এটা যে কত স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে। মানুষ হ্যাবিচুয়েট হয়ে গেছে যে ও ভোরের আকাশ, ভোরের সূর্য, ভোরের সকাল ও কোনোদিন দেখেনি। মানে জবের থেকে ও শ্বশুরবাড়ির থেকে পলায়ন করেছে, পলায়নই বলবো। যদি পলায়ন না করতো তাহলে বাচ্চাটাকে কাকে নিয়ে যেত? ও সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে। পুরুষ নটকে কাপুরুষ। আমি বলতে চাইছি এই যে দৈনন্দিন নিত্যদিনের এই যে ঘুম থেকে ওঠা আর সেটা ব্যক্ত করা, ও চামড়া মোটা হয়ে গেছে, গন্ডার লজ্জা পাবে, ও লজ্জা পাবে না। তা সেই রকমই আজকে আমার অবাক হয়ে গেলাম, আমি কেন আপনারাও হয়ে গেছেন। তরমুজ নিয়ে একটা মানে কথোপকথন হলো। মা যে পাত্তা দিচ্ছিল না, আমি কিন্তু বুঝেছি। যেদিন ওর মা পাত্তা দেয় না সেদিন আপনারা কিন্তু বুঝতে পারবেন। ওর মায়ের মুখ দেখলে, ওর মায়ের উত্তর না দেয়া দেখলে পুরোটাই বুঝতে পারবেন। তরমুজ, ওয়াটারমেলন সবাই জানি ইংরেজিতে, তাও একটু বললাম। এই তরমুজটা তার সরু চাকলি বৌদি খেতে ভালোবাসে, সেটাকে ইনিয়ে বিনিয়ে বলছে, বলে আবার চুপ করে আছে মায়ের দিক থেকে অ্যান্সার আসবে কিনা। মা একটু অসন্তুষ্ট, এইরকম মানে বর্বরচিত মেয়ের জন্য। বলবো না কেন বন্ধুরা, মানে মা তো সবসময় শুষে খেয়েছে মেয়েকে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তারপরেও মা কিন্তু খুব মানে অ্যাটিটিউড দেখায় মেয়ের উপর। তা চলে যাই বক্তব্যটা। ওর নাম করে বলছে, তোমার কি মনে আছে তোমার সোনা বাবাও ওয়াটারমেলনের জুস খেতে খুব ভালোবাসে, আর তুমি তোমার সোনা বাবাকে ওয়াটারমেলনের জুস বানিয়ে দিতে মিক্সার গ্রাইন্ডারে? তোমাকে আর কি বলবো, তুমি তো তোমার নিজের মতন ভালোই আছো, জীবনটা কি এনজয় করছো, ইন্ডিপেন্ডেন্টলি ঘুরছো বেড়াচ্ছ, কিন্তু তোমার সোনা বাবা জিজ্ঞাসা ছিল প্লিজ বলে ওর নাম করছে, তুমি তোমার মাতৃত্ববোধ তোমার বিবেকের কাছে ঠিক আছো তো? এই প্রশ্নটা একবার করো। এটা দিয়ে শুরু করলাম। আর একজনও বলেছে, সে বলেছে মানে এরা পুরনো তো, তরমুজ তো তোমার ছেলেও খুব ভালোবাসে, ভুলে গেছো বোধ হয়। এটা বলেছে অরিন্দম ঘোষ, বুঝলেন? যাই হোক, স্বামীর আইডি থেকেও করতে পারে। আর এটা করেছে সঞ্চিতা মাঝি, যেটা বড়টা করলাম যে তুমি তোমার মাতৃত্ববোধ বিবেকের কাছে জিজ্ঞাসা করো এই প্রশ্নটা। এটা শুনে আমি জানি যার পর নাই শত্রু মিত্র সবার খারাপ লাগবে। শত্রুরা অনেক কিছু বলতে পারে না, শত্রু এখানে কেউ না। আমি বলছি যারা নেগেটিভ ওয়েতে বাচ্চার বাবাকে দেখে। বাচ্চার বাবা কোন বিষয় খামতি করেছে? হ্যাঁ ভুল করেছে বলেছি, ওইটা এখানে কখনো আর বলবো না, কারণ দেখছি না। কিন্তু বাচ্চার বাবা বাচ্চার কোন জিনিসটা খামতি করেছে বলুন তো, অপূর্ণ রেখেছে বলুন? কিন্তু মা বৌদিরটা মনে রেখেছে, একবারও সাথে বললো না যে বলো মা সোনা বাবাও তো এরকম ভালোবাসে না। ওর মা ছেড়ে দিন, ওর মা জীবনেও নাতির নাম করেনি, মানে ওর দিদুনের কথা বলছি। আর মা সে তো ভুলেই গেছে, নতুন করে জানছে তার বৌদি ওয়াটারমেলন এত ভালো খায় যে বাড়িতে আসতো এখন বেশি আসে, জুস করে দিলে ভালো খায়, কেটে দিলে ভালো খায়, দিলেই খেয়ে নেয়। আর তার পেট ফেটে জন্ম দেওয়া বাচ্চাটা, সেটাকে ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে একটা কথা আছে না, ও ভুলে গেছে। তাই এইরকম আজকে ক্যাথাকে দিয়ে শুরু করব, শেষ করব কিছু গুরুত্বপূর্ণ, আমি বলেছি আইনের কথা নিয়ে এখানে আমি আসবো অবশ্যই করে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এত খারাপ লাগলো ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে কয়েকটা আমি বলবো যে খাওয়া নাওয়া আর ঘুম ছাড়া ওর জীবনে কি আছে, কার কথা ও শোনে, প্রত্যেকটা কথা ও অবাধ্য। ও যে অবাধ্য, প্রত্যেকটা কথা ও শোনে না।
প্রত্যেকটা জিনিস যেগুলো ওকে বারণ করা হয় সেগুলো বেশি করে করে, আর যেগুলো ওর মতন কয়েকটা আছে তারা এসে বসে যায়, মানে সব কিছুই ওদের ভালো লাগে, ও পটি করলেও ওদের ভালো লাগে। তা আজকে আপনারা চিন্তা করুন কি কাজ আছে বলুন তো, কিন্তু ঘুম থেকে উঠছে 12:30টায়, মাকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি ঘুমিয়েও এত কেন বেলা হয়ে গেল। এটা হচ্ছে নেশার সাইড এফেক্ট, যার কারণে না বন্ধুরা, যার কারণে ও বাপের বাড়িতে থাকতে পারে না। এটা হচ্ছে আসল সত্য ঘটনা। এটা কেউ যদি মনে করে অস্বীকার করবে, তাকে আমার স্বীকার করানোর দায়িত্ব নিয়ে আমি বসে নেই, ড্রাইভার আমার না। আপনারাই বলুন না, ওর টাইম টেবিলটা বলুন, ও কেন চলে এসছে আপনারা বুঝতে পারছেন না? ও ছেলে মানুষ করবে বলে আসেনি, ও ছেলেকে ফেলে এসছে ওই জোর করে বক বলিয়েছিল বলে। যেটা বলতে বসলাম, কি করলো, মাই রান্না করেছে সমস্ত কিছু, ও গিয়ে একটু খুন্তি নেড়ে দেখালো, কক মুরগি না কি, হ্যাঁ, কে এনেছে জানেন? ছেলে এনেছে, দেখিয়েছে এই যে আমার হিরের তো মেয়ে, আমার সোনার টুকরো ছেলে এই যে টাকা দিয়ে গেছে। কিন্তু মেয়ে বাপস থেকে একদম সেই লেভেলের সব জিনিসপত্র দামি, মেয়ে কিন্তু দেয় যা কেনে অনলাইন থেকে, একটা বাড়ির জন্য একটা নিজের জন্য, মানে বাপের বাড়ির জন্যে, বুঝলেন? হ্যাঁ লেলো খুব না, এখন তোর মনে হচ্ছে তোর কথাও কেউ লাগে না, কিন্তু ফোকলাকে এরম বলবি না, কষ্ট পাই। কিন্তু ফোকলা ছিল একসময় তোর রক, ইউ আর রক। এখন বললে হবে যে ফোকলা ওর ব্যবসা খেয়েছে, ফোকলা ওর সাথে রাত কাটিয়েছে, বদনাম দিয়েছে, বললে হবে? এইগুলোর সাথে তো তোরা জড়িত। হ্যাঁ লেলোকে বলছি, তোরা তো সব জেনে ওকে সাপোর্ট করেছিস। এর থেকে মারাত্মক খারাপ কিছু হতে পারে না, ওকে পতন করার পেছনে তোরা ভীষণভাবে দায়ী। আজকে বসে গেছিস, ওর আর কেউ ক্ষতি করার চেষ্টা করোনি গো, তাই নাকি? হ্যাঁ ফোকলা বলিস কয় না কেলে, আমারও দাঁত নেই, কিন্তু তোর মাঝখানে করে ফোকলা কয়ে কেন লজ্জা দিস? হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে তো ফোকলার সাথে, এবার দোগলা আসবে, তাকে নিয়েও বসবি, আগে বলবি দোগলা ইউ আর রক, তারপর সেও খারাপ, তাই না? আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এক থালা পকোড়া, কিসের পকোড়া? চিকেন পকোড়া নিয়ে বসলো, একজনের জন্য অতিরিক্ত না ঠিকঠাক সাফিসিয়েন্ট? কি আপনারা কি বলবেন? তাহলে এইখান থেকে পুরো পরিষ্কার, আজ আমি ড্যাশ ছাড়া কারো নয়, তাহলে ও ওতপ্রোতভাবে নেশারু হয়ে গেছে। আপনারা মানুন আর নাই মানুন, এক প্লেট ভর্তি পকোড়া কে খায়? হ্যাঁ কে খায় বলুন তো? প্রত্যেক দিন দেখাচ্ছে যে তোমরা যা যা বারণ করছো আমি সেগুলো বেশি করে করবো। দুপুরবেলা চিকেন খেয়েছে, খেয়ে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া কে খায়? আবার রাত্রে খাবে, আবার চিকেন। আর ওই অতগুলো চিকেন পকোড়া ও একা খেয়েছে? এখনো বুঝতে পারছেন না আমি এর মানে কি বলছি? ওকে ঘরকে এরকম ছুঁড়ে দিয়েছে, ও নেশারু হয়ে গেছে, এবং ওই কারণেই ও ছুটে আসে ফ্ল্যাটে, এবং ও একা থাকে না, আবার ফোকলার সাথে ওর দোগলামো হয়েছে, মানে ভাব হয়ে গেছে। বুঝাতে পেরেছি? যারা যারা এখনো বুঝতে পারোনি, বোঝাতে পেরেছি? তাহলে এইরকম ক্যারেক্টারলেস মেয়ে, যারা ওর মাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ঠিক পছন্দ করছে না, বুঝতে পারছি? আজকে নিজের সন্তান তরমুজের জুস, তরমুজ সব ভালো খেত, সেটা ভুলে মেরে দিয়েছে। তার বৌদি, তার কন্টেন্ট করতে হবে, তার বৌদি ভালো খায়, এই জন্যে সে বললো আর কি। সত্যি আমার অবাক লাগে, মানুষ জুতাচ্ছে ওকে। প্রত্যেকটা মাতৃত্বের স্বাদ যে মহিলারা পেয়েছে, যারা পায়নি তাদের মধ্যেও সেই মাতৃত্বের ব্যাপারটা তো, মেয়েরা মায়ের জাত, তারা ওকে ঝেঁটাল জুতোর বাড়ি মারছে কমেন্ট বক্সে। কতজন ঠেকাবেন? একজন বলছে এই আসে সব তোমাকে নেগেটিভ কমেন্ট করতে। কেন আসে বলুন তো? এমনি এগুলো পাগল যারা এই নেগেটিভ কমেন্ট করছে। সন্তানকে ভুলে নেশাভান ধরে নিয়েছে, পকোড়া খাচ্ছে, আর চলে আসছে ফ্ল্যাটে, সবাই বোঝে। ওর মায়ের মুখ বলে দিচ্ছে, ও আবার সেই সম্পর্কে আবার জড়িয়েছে। এছাড়া ওর উপায় নেই, এছাড়া ওর গতি নেই, বুঝলেন কি না? কতবার নামে, এই নেই ওই নেই জিনিস নেই, কতবার ওর নামে, প্রত্যেকবারের জন্য একবার করে নামে। চিন্তা করুন, ওর মধ্যে অলক্ষী ভরে ভরে আছে, ছেয়ে গেছে। এইগুলোতে কিছু যায় আসে না, কারণ ও সংসার করার মহিলা না বলেই ও বেরিয়ে গেছে। কিন্তু এই সন্তানটা নিয়ে কত আদিক্ষেতা হয়েছে আমাদের ওয়াইটিতে, হয়নি বন্ধুরা? বাচ্চা ঝাঁপ দেবে মায়ের কোলে, এইরকম সিচুয়েশন তৈরি করে ফেলেছিল। তারপরে তো দেখলাম বাচ্চা জায়গায় আছে, মাও জানে বাচ্চা তার কাছে আসবে না, মানে সেরকমভাবেই তো এগোচ্ছে। সে কি বলছে যে আমি বাচ্চা নেব, আর বক জানে
বাচ্চাও নেবে না, সেইভাবে এগোচ্ছে। নাহলে বাচ্চা মা দেখতে পাবে না, এটা তো হতে পারে না। আর আজকে সমস্ত কিছুকে ও ছাপিয়ে চলে গেল। ও বৌদি ওয়াটারমেলন খায়, কত কত 1 বছর হয়ে গেছে, সেটা মনে রেখেছে। 2.5 বছরের সন্তান জন্ম দিয়েছে নারী কেটে, 5 বছরে গুছানো সংসার সমস্ত ভুলে মেরে দিয়েছে। এই জন্যে ঈদ মুবারক বাবা। ঈদ উৎসবে একজনের বাড়ি গেছে, খুব পুরনো সম্পর্ক তো, না বলতে পারিনি, কিন্তু বাচ্চা জন্ম দিয়েছে যেখানে 5 বছরের সংসার করে এসছে, তাদের ভুলে গেছে 1 সেকেন্ডে। তাহলে একে কারা সাপোর্ট করে? এই জ্বলন বুড়ির মতন মহিলারা, যারা যৌবনকালে এরকম নোংরামি করেছে, স্বামীকে পাত্তা দেয় না, তোয়াক্কা করে না, তারা একে সাপোর্ট করে। আর ওর কমেন্ট বক্সে আছে এরই ক্যাটাগরির কিছু, সেগুলো এই স্বামী থাকতো পরপুরুষে আসক্ত, তারা একে সাপোর্ট করে। বলতে বাধ্য হলাম, কারণ নেগেটিভ কমেন্ট যারা করছে বুঝে করছে, আর তাদের উত্তর দিতে বসেছে এইরকম হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার ক্যারেক্টারলেস কিছু ভিউয়ার্স। বুঝতে পারছি? হ্যাঁ, ওর কমেন্ট বক্স তুলে আজকে আমি কমেন্টস করবো। সত্যি করে মানে এত খারাপ লাগছিল যে মানুষ বলছে তুমি কি তোমার ছেলের কথা ভুলে গেলে? তাকেও তো তুমি মিক্সার গ্রাইন্ডারে জুস বানিয়ে খাওয়াতে, সেটা তো বললে না। হ্যাঁ, ও বলছে আমার বৌদি ভালো খাই ওয়াটারমেলন বলে, এরকম চুপ করে আছে। মা কি বলবে? মা পাত্তা দিল না। মা তো জানে একে দেখিয়ে হয়তো ভিউজ কামাচ্ছি, কিন্তু এর জন্য ওর মাও খুব ভালো ছিল না, পাড়ায় মানে থাকা দায়, তাই কি না? তাহলে একে কারা সাপোর্ট করে? আজকে সত্যি করেই এটা শুনে আমার এত খারাপ লাগলো এই কমেন্টটা দেখে, যে সত্যি করেই মানুষ মনে রেখেছে, ও মনে রাখিনি, ও মনে রাখতে চায় না এই সন্তানের কথা। ওহ, অবশ্যই করে আর একটা আইনের বলবো বলে ওর কমেন্ট বক্সটা পড়ে নিই, আর তারপরে অনেকের অনুরোধ যে ব্যাপারটা কি, কত দূর এই বিষয়টার উপর আমি আপনাদের বক্তব্য রাখবো। কি জিনিসটা কি, কেন একজন ইউটিউবার আর একটা ইউটিউবারের এগেনস্টে কেস করতে পারে, বা করেছিল কেন, করলে কি হতে পারে, এই সবিস্তারে একটু বলবো, যেটুকুনি আমার মগজে খুপড়ির মধ্যে ঢুকেছে। ঠিক আছে, চলুন। ক্যাথার কমেন্ট বক্স সত্যি কান্না পায় ক্যাথার কমেন্ট বক্স দেখলে। তো চলুন, আর একটা ফোন থেকে এটা শুরু করছি বলে আমি আপনাদের কষ্ট দেবো। প্রথম কমেন্টসটা সত্যি, প্রথম কমেন্টটা পড়ে আমার এত খারাপ লেগেছে, যেটা পড়ে শোনালাম ওর নাম করে। তোমার কি মনে আছে তোমার সোনা বাবাও ওয়াটারমেলনের জুস খেতে খুব খুব ভালোবাসে, আর তুমি তোমার সোনা বাবাকে ওয়াটারমেলনের জুস বানিয়ে দিতে মিক্সার গ্রাইন্ডারে? হ্যাঁ, তোমাকে আর কি বলবো, তুমি তো তোমার নিজের মতন ভালোই আছো, জীবনটাকে এনজয় করছো, ইন্ডিপেন্ডেন্টলি ঘুরছো, বেড়াচ্ছ, কিন্তু তোমার সোনা বাবা, প্লিজ তুমি তোমার মাতৃত্ববোধ, তোমার বিবেকের কাছে ঠিক আছো তো? এই প্রশ্নটা একবার করো। এটা বলেইছি। ছেলের কথা বলো না, একজন বলেছে। তরমুজ তো তোমার ছেলেও খুব ভালোবাসে, ভুলে গেছে বোধ হয়। এইগুলো বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে মানুষ। এত স্ট্রিট ফুড খেলে যতই জিম করো কোনো লাভ হবে না। আর একজন বলেছে টুকি বিশ্বাস, সুখের জীবন তোমার, বাচ্চা কাচ্চা চিন্তা নেই, বাপের বাড়ি পড়ে থাকো আর কি। একজন বলেছে সত্যি আমি আর চাই খাই না, ভীষণ হেলথ কনসাস, হেলথ কেয়ার করছি তো সেই রকমই একজন এইসব দেখে বলেছে চা খাই না, কফি খাই না বলো, আবার খাও কেন, তোমার জিম কি হলো? ইনি সুন্দর বলেছে, 41 জন লাইক দিয়েছে। শুধু খাওয়া আর শোয়া, আর কি আছে তোমার জীবনে? এক এক সময় মনে হয় ঠিক করেছে ডাইভোর্স ফাইল করে, তুমি তো কোনো কাজের নয়, ছেলেকে কি মানুষ করবে? ও তো তোমার মতো নিকম্মা হবে। বলতে খারাপ লাগছে বাট বলতে বাধ্য হলাম। এটা করেছে সুখেন্দু মুখার্জি। লিপিকা সরকার, তোমার মা তো অত খাবার দিল তুমি দেখালে, তাহলে আবার চিকেন পাকোড়া? দুপুরে মায়ের কাছে কক মুরগির মাংস খেলে, আবার সন্ধেবেলায় অত চিকেন পাকোড়া জিজ্ঞাসা ছিল, আবার বলছে এই পাকোড়াগুলো খেলেই রাতের খাবার হয়ে যাবে। তাহলে তোমার মায়ের দেওয়া খাবার? শুনুন, ফোকলা ফুকলিকে ছাড়তে পারবে না, ফুকলি ফোকলাকে ছাড়তে পারবে না। এরা দুজনের কাছে জীবনের সমস্ত গান গেয়ে রেখেছে, বাধ্য। আর এটা কিন্তু বাচ্চার বাবা বলেছিল তুই ওকে ছাড়তেই পারবি না, ও তোকে ব্ল্যাকমেল করে একদম কালো করে দেবে, কালো মেল করে করে তোকে একদম ধুলিস্যাৎ করে দেবে। আর ওর কাছে প্রচণ্ড, ওই যে 2-1টা দিয়েছে আর ও আমনি চলে আসছে, আর এমন নেশা দুজনে বসে নেশা করে। দুপুরে কেক খেলে, সন্ধ্যেবেলায় আবার চিকেন পাকোড়া, তাও আবার এতগুলো। একজন ওকে রিকোয়েস্ট করেছে, নাম করে বলেছে প্লিজ একটা কাজ করবে, তুমি হয়তো করবে না, এটাও রিকোয়েস্ট করলাম, তোমার ডেইলি ব্লগে কোন দিন আর ডেটটা সাইডে দেবে, কোন দিনে তুমি ভিডিও করছো, দিন মানে বারটা আর ডেটটা
তুমি সাইডে দেবে, না হলে কনফিউজড হয়ে যাই কোন মর্নিং কোন আফটারনুন আবার নেক্সট ডেই বা কবে। এত আশা কেন, এত অন্যায় আবদার কেন করছেন আপনারা? আরে ও তো গুল খেলাচ্ছে আমাদের, ও তো বললে তো বেরিয়ে যাবে, কখন ফোকলা ঢুকেছিল কখন বেরিয়েছিল, তারপরে ও কখন ভিডিও করতে বসেছিল। এইগুলো কি আবদার করেন? ও কবে দিয়েছে বলুন তো? ওর গোজামিলের ভিডিও আর ওর মায়ের ভিডিও দেখলেই বুঝবেন, বুঝলেন? সত্যি। তাহলে আর কিছু পাচাটা আছে, তারা বলছে ভিডিও খুব ভালো লেগেছে। আর এই প্রশ্ন করতে করতে মুখে ফেনা উঠিয়ে দিয়েছে। মা বিড়াল আর বাচ্চা বিড়াল কোথায়? মা বিড়ালের নাম সুন্দরী, বাচ্চা বিড়ালের নাম পান্ডে চুলবুল, তারা কই? সত্যি আমি শুধু ভাবি ভগবান যা করেন মঙ্গলের জন্যে, কৃষ্ণ যেখানে আছে ভালো আছে। এই ছোট্ট ছোট্ট উদাহরণগুলো সারা জীবনের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাচ্চা কোথায় গেলে কিভাবে মানুষ হতো। একজন বলেছে নাম করে ভিডিও বড় আর ভালো করে দাও, বলতে বলতে আমি নিজেই চুপ হয়ে গেছি, সেটাই ভালো। ভিউয়ার্সরা কথা কি তুমি শুনবে? ভালো থেকো। এটা ভালো করেছেন, দেখবো আবার আপনি করেছেন, আপনার নাম আমি জানি, নামটা আর বললাম না। এবার বলুন, এইসব মানুষরা কখনো সংসারী জীবনে মানে সংসারী হয়ে উঠুক বা হবে এই আশা করা অন্যায়। এইগুলো ছিল ওর কমেন্ট বক্সের কমেন্ট, যেই কমেন্ট ও কোনোদিন পড়েও না, দেখেও না, কারণ ও জানে জুতাচ্ছে ওকে সবাই। তাহলে হ্যাঁ মনে পড়ে ওই সব ডায়লগগুলো, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি, এখন সেই চুল্লুধারী হয়ে গেছে, মানে মালখোর হয়ে গেছে, তাই না? আমি শুধু ভাবি বাচ্চাটা ভগবান মানে সহায় ছিল বলে ও নিয়ে যায়নি। আমরা বলি না বাচ্চা নিয়ে যায়নি কেন, বাচ্চা নিয়ে যায়নি কেন? এই দিক থেকে দেখলে সত্যি করেও বাচ্চা নিয়ে যায়নি, খুব ভালো হয়েছে। বাচ্চাটা কি শিখতো, কী নোংরামি দেখতো, কী নোংরামিটা সে দেখতো বলুন তো? মায়ের মাল খাওয়া, মায়ের এরকম উশৃঙ্খল জীবনযাপন, বিশৃঙ্খলতা, টাইম টেবিল নেই, কোনো অনুশাসন নেই, যখন পাচ্ছে ঘুমাচ্ছে, যখন পাচ্ছে ঘুম থেকে উঠছে। ও কাল 11টায় রাত হয়ে গেছে, কিরাম ঢপবাজ মানে চোপাবাজ, 11:30 ওর কাছে খুব রাত, আর বেলা 12:30টা সেই মর্নিং, আর্লি মর্নিং। বললাম তো ভগবান ঠিক করেছে, ওখানে কিশু বাবা যেই পরিবেশে জন্ম সেই পরিবেশেই বেড়ে উঠছে, সেখান থেকে নিয়ে গেলে ও হয়তো আরও অসুস্থ হয়ে যেত। ওর মায়ের বিশৃঙ্খল জীবন যাপন ওকে দেখতে হচ্ছে না, এইটার ঠাকুরের দুহাত বড় আশীর্বাদ মিত্র পরিবারে আছে। এটা ছিল ক্যাথাকে নিয়ে করা আমার বক্তব্য। এইবার যেটা নিয়ে বলবো সেটা আমি একটুখানি লিখে টিকে রেখেছি, কারণ কি বলুন তো, আইনের স্টুডেন্ট না তো, কিন্তু আপনাদের আমার এটা বোঝানোর অনেক কিছু আছে। ধরুন এক ব্লগারের কথাই বলছি, আমি কার কথা বলবো বলুন তো, কার কথা বলবো? এক ব্লগার, এ নামের একজন ব্লগার আছে। সেই ব্লগার কি দেখায়, তার রোজকার জীবন, দৈনন্দিন জীবন কি করছে, ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো এই যে কি সারাদিনের জার্নিটা সে দেখায়। এইটাকে কি বলে জানেন? এইটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টির মানে কি? মেধা সম্পত্তি বা মেধা সম্পদ, যেই জিনিসটা দেখিয়ে আমি আর্ন করছি বা যে জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার রোজকার জীবন কাহিনী। এটা কখনোই অন্যের প্রপার্টি না, সম্পূর্ণ নিজের প্রপার্টি। কিন্তু কন্ট্রোভার্সি, আমরা যে ক্রিয়েটার, আমরা কিন্তু সকলের জন্য ভিডিও করছি, সকলের জন্য, আর এরা সকলকে দেখানোর জন্য তাদের দৈনন্দিন জীবনের ভিডিও দেখাচ্ছে, যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যে প্রপার্টি আপনি ধরতে পারবেন না, বুঝলেন তো, দেখতে পারবেন, এটা একটা অদৃশ্য প্রপার্টি, যেটা একমাত্র যে দেখাচ্ছে তারই হক আছে। এইবার আমি সমালোচক, আমি ভুল দেখেছি, আমি বলবোই, তাহলে তুমি বাবা পাত্তারি গুটিয়ে বাড়ি যাও, ব্লগারটাকে বলবো। কিন্তু আমার সমালোচনার মধ্যে এমন কিছু থাকবে না যেটা গঠনমূলক না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকতে হবে, মানে গঠনমূলক আলোচনা। আমি এমন কিছু ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর আমি বক্তব্য রাখবো না যে সে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানে কি? সমাজে তাকে নিচু করা, এমন কিছু বলবো না। যদি ভিডিওর মধ্যে দেখতাম তাহলে বলতাম, সেটাও বলার মধ্যে আমার গঠনমূলক যেন একটা আলোচনা থাকে। এই জন্যই আমি যদি ওই এ নামক ওই ব্লগারটাকে এইভাবে সমালোচনা করি, তখন সে যদি দেখে সে সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে, সামাজিকভাবে মানে অপদস্থ হচ্ছে, তখন সে আমার এগেনস্টে একটা কেস করতে পারে। সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কেস, যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা আমি যেমন তেমনভাবে বলতে পারি না, যে কেস করছি তাদেরও দেখার বিষয় আছে যে
সত্যি করেই কি এ নামক ব্লগারটা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? মন দিয়ে শুনবেন, আর যেখানে বুঝতে পারবেন না বলবেন নেক্সট ভিডিওতে আমি সুন্দর করে বোঝাবো। এবার কি হলো, যখন দেখলো, যখন এটা আইনের বিষয়ে গেল, তারা যখন বুঝতে পারলো অবশ্যই করে, এবং এই কেসটায় তুলে ধরতে হবে যে এই কারণে এই ভিডিওতে এই জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার নিজস্ব মেধা সম্পত্তি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে। যদি তারা বোঝে তারা অবশ্যই দেন অ্যাকশন নেবে। কিছু ভিডিও যদি আমি আমার এগেনস্টে ব্লগার এ পাঠায়, আর সেখানে যদি দেখে সত্যি ব্লগার এ সম্পর্কে আমি এমন কিছু ভুলভাল আক্রমণ করেছি, মানে গঠনগত কোনো রকম সমালোচনা না, ধ্বংসাত্মক সমালোচনা, তখন তারা বুঝতে পারবে যে ওই ভিডিওগুলোর মধ্যে সত্যি করে আমাকে সামাজিক অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এরকম করছে, আমার মান সম্মান হানি হচ্ছে। তখন তারা আমাকে অর্ডার দেবে আইন থেকে যে এই ভিডিওগুলো আপনাকে টেক ডাউন করতে হবে, কারণ আপনার এই ভিডিওগুলোতে ওই এ ব্লগার সম্পর্কে এমন কুরুচিপূর্ণ ধ্বংসাত্মক এমন সমালোচনা রয়েছে যেটা সমাজে প্রভাব ফেলবে। বোঝাতে পারছি? তাহলে এই যে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির, এটা তো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্লগার এ করছে, তার এগেনস্টে আমার কোনো রকম মানে সুরুচিপূর্ণ সমালোচনা ছিল, যেন কুরুচিপূর্ণ সমালোচনা ছিল, যেটাকে বলা হয় যে কনস্ট্রাকটিভ আলোচনা। তখন সে কেস করেছে, কেসে সত্যি ধরা পড়েছে। দেখুন, ধরা যদি না পড়তো তাহলে তো আমার ভিডিওগুলো তো টেক ডাউন হতো না, হতো না। এরপর কি? এরপর তো হলো দেন এইগুলোতে প্রমাণ হচ্ছে আপনি ওর ভালো চাননি, সমালোচনা চাননি, আপনি ওর ক্ষতি চেয়েছেন। এরপর কেসটা উঠবে কোর্টে। এইবার আপনাকে আমি বলছি কেসটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে, অবশ্যই করে আর্গুমেন্ট এইসব ফাইনাল স্টেজে যাবে, তখন কি হবে আমরা জানতেই পারবো। এর সাথে যে আমার কেসটা হচ্ছে ব্লগারে, খবরদার ভুললে হবে না। এটা কি করলো, কোর্ট একটা ইনজাংশন জারি করবে। এই ইনজাংশনগুলোর বিষয় আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ইনজাংশন মানে হচ্ছে আদেশ জারি করা। কোর্টের হাতে আছে এইগুলো করার, এইগুলোর পিছনে কারণ কি আর কি হতে পারে এই আদেশগুলো জারি করে। প্রথম হচ্ছে আপনাকে পারপেচুয়াল ইনজাংশন মানে চিরস্থায়ী আদেশ দিতেই পারে, যেই আদেশে ব্লগার এই যদি আমার এগেনস্টে দেয় মানে কোর্ট মারফত পারপেচুয়াল ইনজাংশন, যেটা হচ্ছে চিরস্থায়ী আদেশ, এটা যতদিন কেস চলবে, মন দিয়ে শুনবেন, যতদিন কেস চলবে আমি এই ব্লগার এর সম্পর্কে ভালো কোনো ভিডিও করব না, খারাপ তো নয়, বা আরও আনুষঙ্গিক যারা আছে কারো বিষয়ে আমি কটু কথা বলবো না। অলরেডি কিন্তু আমি বলেই যাচ্ছি, এ ব্লগ, বি ব্লগ, সি ব্লগ, এই ব্লগারদের এগেনস্টে বলে যাচ্ছি, মনে রাখবেন। আর তখন তারা একটা আদেশ দিতে পারে যে এদের বিষয়ে তো কোনো আলোচনা করবে না ফার্দার, আবার যদি দেখে তাহলে কেস জন্ডিস হয়ে যাবে। 2 হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, যেটা হচ্ছে বাধ্যতামূলক আদেশ, মানে তোমাকে বাধ্য করবে, ম্যান্ডেট দেবে যে তুমি কোনো ভুল ব্যাখ্যা এই ব্লগার সম্পর্কে করবে না এবং মাথার মধ্যেই আনবে না, তাহলেই কিন্তু তোমার এগেনস্টে এই আদেশটা জারি হবে। প্রত্যেকটা আদেশ যখন কার্যকারী হবে তখন আমার নামে যে চ্যানেল ব্লগার এ যে করেছে, এ ব্লগার, সেটাই কিন্তু এমন আদেশ জারি হবে যে সেই চ্যানেলটা আমার বন্ধ করে দিতে হবে। মাথায় ঠান্ডা করে শুনবে। আচ্ছা, 3 হচ্ছে এই যে পার্মানেন্ট ইনজাংশন, যেটাকে সারা জীবনের মতন একদম বন্ধ করে দেবে যদি দেখে আপনি কথা শুনছেন না। এই ফাইনালি আর্গুমেন্টের পরে এই ইনজাংশনটা জারি হবে। বুঝতে পারছি? এই যে পার্মানেন্টলি যে ইনজাংশন, এটা কখন হবে আমি বললাম না, এটা প্রিলিমিনারি স্টেজ হচ্ছে, এটা একদম ওই আর্গুমেন্ট স্টেজে গিয়ে এটা ব্লগার এ আর তরফ থেকে যে লয়ার এবং আমার তরফ থেকে যে লয়ার, তাদের আর্গুমেন্টের মধ্যে যেটা জুৎসই, যেটা একটা পারফেক্ট সিদ্ধান্তে আসবে, সেই সিদ্ধান্তটা কিন্তু কার্যকরী হবে। তাহলে আমি আর একটা কথা বলছি, এই যে যারা জ্ঞান দিচ্ছেন মানে আমার হয়ে, যারা জ্ঞান দিচ্ছেন যে না এ তো ভুল কিছু বলেনি, ও রাইট বলেছে, তাহলে দেখুন না, এখানে আমার তো বক্তব্য নেই বলার যে আমি মিথ্যে, আমার নামে মিথ্যে ব্লগার এ করেছে, আমি আমার জায়গায় ঠিক। তাহলে আমি যদি আমার জায়গায় রাইট হই তাহলে তো আমার ভয়ের কোনো কারণ নেই, তাই না? কিন্তু ভয়ের কারণ কেন আছে জানেন? কারণ আমি যে কদর্য নোংরামো এই ব্লগার এর সম্পর্কে ছড়িয়েছি সেটা পুরো প্রমাণ।
যার জন্যই তো আমার টেক ডাউন করতে হয়েছে। তাহলে সেই জায়গা থেকেই নিশ্চয়ই আর্গুমেন্টটা আরও হবে, আরও নিশ্চয়ই ডেট টেট পড়বে আমার আর ব্লগারের তারপরে আস্তে আস্তে আসবে। তার মধ্যেও যদি আমি সুযোগ পাই, নতুন কন্টেন্ট টুক করে যদি ঠুকি, সেটাও কিন্তু পোর্ট্রে হয়ে যাবে। আর এই পোর্ট্রেটা যদি আমার এগেনস্টে ব্লগারে করে, তাহলে কিন্তু আমার একদম শুলে চড়ার মতো, মানে বলছি যে আমার শিরের সংক্রান্তি হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে, এবং যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে, এবার সব পুরোটাই বুঝতে পারছেন যে আমাকে উস্কালে হবে না। আমার ক্ষতি আমার ভালোবাসার মানুষরা চাইছে, এরা ভালোবাসার মানুষ হতে পারে না। ক্যাথাকে যারা বলছে ভালো ভিডিও হচ্ছে বা এটা খাচ্ছে ওটা খাচ্ছে, এরা ভালো চায় না, এরা জাস্ট একটা নোংরাকে সাপোর্ট করছে। এরা যদি করা হতো, পাত্তা দেয় ওদের, পাত্তা দেয় না তো। তাই আমি বলছি আমার ভালো চেয়ে যারা করছেন, মানে আমি যে ব্লগার সম্পর্কে এইরকম একটা বাজে ধারণা ছড়ানোর চেষ্টা করেছি, যেটাকে আমি কি বলছি, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ও নিজের ক্ষমতায় বুদ্ধি খাটিয়ে রোজকার জীবন কাহিনী দেখাচ্ছে, সেখানে যদি নোংরামো, অসভ্যতামো, গালাগালি, খিস্তিমন্দ যদি না করে থাকে, তাহলে কিন্তু আমার গঠনমূলক সমালোচনা করা উচিত। এমন কোনো সমালোচনা করব না যে ওরা বিপদে পড়ে। আর ওরা বিপদে পড়ার থেকে আমি যে কী বড় বিপদে পড়ে গেছি, যে আমি নিয়ে আমি আমার জায়গায় ঠিক আছি, বারংবার বলেছি আমি লড়ে যাব, আমি শেষ লড়া পর্যন্ত দেখব। তাহলে সেটা করতে দাও, এখানে সে করতেও না, এটা পোর্ট্রে হয়ে যাবে। আর এই পোর্ট্রে যদি হয়ে যায়, ওই ব্লগারের লয়াররা যদি আবার দেখে এইগুলো করে, তাহলে কিন্তু আমার একদম খতম। আর সবচেয়ে বড় কথা, ব্লগার আমার এগেনস্টে, তারা সাথে দুটো পার্টি, ইউটিউব আর গুগল। কারণ কি জানেন, আবার সাইবার বুলিংও হয়েছে, এটা এক ধরনের সাইবার বুলিং। আমি জানি না সাইবারের আন্ডারে এনেছি কিনা, মানে বোঝাতে পারছি তো। যাই হোক, তাহলে আমি আগামী দিন যদি সিদ্ধান্ত এরকম হয়, আমার চ্যানেল ইউটিউব এবং গুগল এরাই সরিয়ে দেবে চিরজীবনের মতন, কারণ আমার চ্যানেলের নাম ওইখানে রয়েছে। এবার আমি আরেকটা চ্যানেল খুলে বলতে পারি, আবার ব্লগার সম্পর্কে বলতে পারি, আবার নতুন করে খুলে আমি অন্যান্য জিনিস নিয়েও বলতে পারি। তবে এইটা একটা সঠিক একটা বার্তা দিয়ে যাব, ব্লগার সাথে এইরকম যখন আমার চলছে, বুঝলেন, ইনজাংশন আদেশ জারি, ভ্যারাইটি সে বুঝিয়ে দিয়েছি। ফাইনালি আর্গুমেন্টের পর এই যে পার্মানেন্টলি যে ইনজাংশন, এইটা হলে তাহলে চ্যানেলটা আমার শেষ হয়ে যাবে। তা আমি বলবো, শুধু ব্লগার সম্পর্কে আমি কটূক্তি শুধু না, আমি আদার্স আরও ব্লগারকেও ঠিক মানে গঠনমূলক সমালোচনাটা করব, কারণ সেগুলোও কিন্তু কাউন্ট হবে, যে কিন্তু এই ব্লগার সম্পর্কেও এটা বলেছে, সেই ব্লগারকেও বলতে হবে না। ব্লগার যদি বলে দেয় যে এই দেখুন এই তুলে দিলাম, এই বা তার লয়ারই তো দেবে, তাহলে আমার জন্য এটা খুব খতরনাক। ঠিক আছে, তাহলে যারা জ্ঞান মারতে আসছেন যে না এর কোনো দোষ ছিল না, আপনারা কেউ দেখান না, অলরেডি 6টা ভিডিও টেকডাউন করে আমি দোষী সাব্যস্ত হয়ে গেছি। এবার আমার এখানে গলা ফাটিয়ে লাভ নেই, আমি ভালো, ওরা আমায় মিথ্যে বদনাম দিয়েছে, সেগুলো তো পরের বিষয়। একদম জলজান্ত সাকেট থেকে বাকেট, মানে বক্তব্য রাখলাম। যদি না বুঝে থাকো, অবশ্যই করে আবার সবিস্তারে আমি বক্তব্য রাখতে আসবো। তাহলে পারপেচুয়াল ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, আর লাস্ট হচ্ছে আর্গুমেন্টের পর পার্মানেন্টলি যে ইনজাংশন, সেটা কিন্তু আমার চ্যানেল শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তারপরেও ডিলে আমি করতেই পারি, আমি রিপ্লাই ফাইল করছি না ওরা যেটা। তারপরে তো নৈতিক জয় ব্লগার হচ্ছে, আমি ট্রান্সফার করার চেষ্টা করেছি, কেস হয়নি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ও চিৎকার করলেও কিছু হবে না। এখানে চিৎকার করে কি হবে, তাই না? জায়গার মতন আমার লয়ার চিৎকার করবে, আমি চিৎকার করে এখানে কি করব? আমি বোঝাতে পারলাম যে কেসটা কি? কেসটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে মেধা। ইন্টেলেকচুয়াল মানে তো মেধা সম্পত্তি, মেধা সম্পদ, যেটা আমার ক্ষমতায়, আমার বুদ্ধি বলে আমি রোজকার জীবন কাহিনী দেখাচ্ছি। সেখানে দেখাচ্ছি না যে আমি একটা পুরুষের সাথে বেড শেয়ার করছি, পাশের ঘরে এডিট করতে গিয়ে চুমার চাটি খাচ্ছি, বিছানার চাদর কুচকানো দেখলে ওখানে রাতে কাজ হয়েছে, এগুলো তো আর দেখছে না বা দেখাচ্ছে না, বা আমিও দেখাচ্ছি না যে ব্লগার দেখাচ্ছে না যে আমি বলতে বসে যাব। এইগুলোই হচ্ছে অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাওয়া, সামাজিকভাবে তাদের প্রতিবন্ধী এবং অপমানিত করা। এইটা কম না, করো না, সমালোচনা করবো না কেন, গঠনমূলক থাকবে। যা দেখাচ্ছে ক্যাথা তাই বলছি, ক্যাথা দেখাচ্ছে না এটা তো বলছি না। আর আজকের দিনের আমার মতন পরিষ্কার, কে বুঝতে পারোনি আমাকে বলবে, আবার বোঝাবো। ডিলে করার অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু ওই যে বললাম না, ভগবানের ঘরে দেরি আছে কিন্তু আন্ধের নেই, আসবে লাঠির বাড়ি মুগুরের বাড়ি যেই বাড়ি হোক,
নিঃশব্দে মারবে, দেখবো আমরা। চলো, লাভ ইউ অল। আবারও বলছি, যদি বুঝতে না পারো আবার সুন্দর করে বোঝাবো যে কেসটা কি করা হয়েছে, ক্রিমিনাল কেস, সিভিল কেস, এইগুলো এই কারণে করা হয়েছে, যেগুলো দেখিনি। রেপিস্ট, স্মাগলার, লালবাতি এরিয়ায় মুখে কাপড় ঢেকে যাওয়া, এগুলো ব্লগার এর সম্পর্কে আমি বলে অন্যায় করেছি না ভালো করেছি বলুন, না দেখে, তাই না? সিভিল অবশ্যই করেই তো অনেক কিছু বলা হয়েছে, আমাদের সন্তান জন্ম টন্ম। চলো, এইগুলো মিথ্যে কিছুই না, সবই আগামী দিন দেখতে পাবে। আমি জানি আমি ঠিক করে বোঝাতে পারলাম না, যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে আরও থরলি আমি বলবো। আর নাম বললাম না, কে আমাকে সুন্দর করে বুঝিয়েছে, একদম জল জ্যান্ত ওখানে দাঁড়িয়ে ব্যাপারগুলো দেখেছে। গেস করো, গেস, হ্যাঁ গেস করে ফেলবে, আমি জানি আমার ভালোবাসার মানুষরা গেস করবে, একদম ওইখানে কেস লড়ে।